যেহেতু রাস্তার কোল ঘেঁষে জঙ্গল বয়ে গিয়েছে, এর ওপর চারপাশ অন্ধকার ছেয়ে আছে, তাই গাড়ির এপাশের জানালাটা যে খোলা হয়েছে সেটা ওরা বুঝতে পারেনি। রোদেলা গাড়ি থেকে নেমেও পিছু ফিরে তাকালে তাহসিন ইশারা করলো যেতে। রোদেলা কান্না করতে করতেই পরিত্যক্ত বাড়ির দিকে ছুটে গেল। রোদেলা যাওয়ার পরেই তাহসিন গাড়ির দরজা খুলে দুহাত উঁচু করে বের হলো। আক্রমণকারীরা খুশি হয়ে গেল। মেজর তাদের কাছে সারেন্ডার করেছে, এর থেকে লজ্জার কিছু আছে? ওরা নিজেদের পিস্তল নামিয়ে নিল। 4 বাইকে 2 জন করে 8 জন বাইক থেকে নেমে এলো। আর ওদের এই বোকামিটাই তাহসিন কাজে লাগালো। পকেট থেকে লোড করা পিস্তলটা নিয়ে ওদের দিকে গুলি ছুড়তে লাগলো। ঘটনাস্থলে 4 জন মারা গেল। বাকি 4 জনও তাহসিনের দিকে গুলি ছুড়লে তাহসিন গাড়ির সামনে এসে বসে পড়ে। আর বাকি 4 জন আক্রমণকারী পাহাড়ের পাশে উঁচু টিলায় আশ্রয় নেয়। সেখান থেকে গুলি ছোড়ে। এরকম করে কয়েক মিনিটে গুলি ছোড়ার যুদ্ধ হয়। একটা আক্রমণকারী পরপর 2টো বুলেট এসে তাহসিনের পায়ে বিদ্ধ হয়। পা থেকে গলগলিয়ে রক্ত পড়তে থাকে। তাহসিন আর পেরে ওঠে না। সে সেখানেই বসে পড়ে। আর সেই সুযোগেই বাকি 4 আক্রমণকারী তাহসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। পরিত্যক্ত বাড়িটির থেকে রোদেলা শুধু গুলির বিকট আওয়াজই শুনছিল। গুলির এই বিকট আওয়াজে তার বুক ধড়ফড় করছিল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। ভয় একটা সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। এদিকে তাহসিনের পায়ের অবস্থাও শোচনীয়। অন্যদিকে আক্রমণকারী 4 জন 4টে পিস্তল তাহসিনের দিকে তাক করে রেখেছে। ট্রিগার চাপলেই পরপর 4টে বুলেট তাহসিনের বুক ঝাঁঝরা করে দেওয়ার ক্ষমতা রাখে। তারা কাউন্ট করা শুরু করে দিয়েছে। টিক টিক 3, টিক টিক 2, টিক টিক 1। ঠ্যাং! গুলির বিকট শব্দে পাহাড়ি এই জঙ্গল ভয়ানক অবস্থা যেন ধারণ করেছে। এই নিস্তব্ধ পাহাড়ে এখন গুলির শব্দ ছাড়া যেন আর কিছুই শোনা গেল না। রোদেলা টিপ টিপ করে চোখ খুলল। নাকে কেমন মেডিসিন, কেমিক্যাল ইত্যাদির গন্ধ নাকে ঠেকছে। রুমের মধ্যে হালকা আলো জ্বলছে। এই আলোতেই সে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখলো রুমটা পুরোটাই ফাঁকা। রোদেলা নিজেকে ধাতস্থ করে তখনকার ঘটনা মনে করার চেষ্টা করলো। একটুখানি ভাবনাতে ডুবতেই মনে পড়ে গেল গুলির বিকট শব্দের কথা, আতঙ্কিত হামলার কথা, আর তাহসিনকে ছেড়ে আসার কথা। সেসব মনে করে রোদেলা কান্না করে উঠল। আশেপাশে তাকিয়ে তাহসিনকে খুঁজতে লাগলো। তার মাহমুদ সাহেব কোথায়? আর তাকে হসপিটালে কে আনলো? কিছুই সে বুঝতে পারছে না। রোদেলা দুর্বল পায়ে কেবিন থেকে বেরোলে নার্স এসে বলল, এ কি ম্যাডাম, আপনি এই শরীরে বেরিয়ে এসেছেন কেন? রোদেলা বলল, আমি ঠিক আছি, প্লিজ আমাকে আমার মাহমুদ সাহেবের কাছে নিয়ে চলুন। নার্স মাথা নিচু করে ফেলল। রোদেলা বলল, কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা আমাকে শুধু বলুন আমার মাহমুদ সাহেব কোথায় আছে, আমি নিজেই চলে যাব, প্লিজ বলুন। অ্যাকচুয়ালি ম্যাম, এখন তো স্যারের কাছে যাওয়া যাবে না। আপনি ওয়েট করুন, সময় হলে আপনাকে নিয়ে যাওয়া হবে। কেন যাওয়া যাবে না? আমার মাহমুদ সাহেব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখা করা যাবে না কেন? ম্যাম, পারমিশন নেই, এখানকার রুলস আছে। আপনি দেখুন কোথায় আছেন আপনি। রোদেলা বাইরে তাকালে বুঝতে পারল এটা ক্যান্টনমেন্টের হসপিটাল, যেখানে সকল সেনাবাহিনীদের চিকিৎসা প্রদান করা হয়। নার্স রোদেলাকে বুঝিয়ে শুনিয়ে ফের কেবিনে নিয়ে গেল। এরপর বলল রেস্ট নিতে, রুম থেকে না বেরোতে, সময় হলে সে এসেই নিয়ে যাবে। রোদেলা কথা শুনল। সে অপেক্ষা করতে থাকলো আর চিন্তায় মশগুল হতে থাকলো। সত্যি কি তার মাহমুদ সাহেব ঠিক আছে? যেমনটা সুস্থ তার মাহমুদ সাহেবকে রেখে এসেছিল তেমনটাই আছে তো? যদি থাকতো তাহলে কেন তার মাহমুদ সাহেব এই রুমে তাকে একা ফেলে গেল? মেজর তাহসিন, গতরাতে আপনার বাইরে যাওয়ার কে অনুমতি দিয়েছিল? কর্নেল ওসমান তাহসিনের উদ্দেশ্যে কথাটা বললেন। তাহসিন বেডে আধশোয়া হয়ে বসে মাথা নিচু করেই বলল, নো স্যার। আপনার মতো দায়িত্বশীল মেজরের থেকে এমন অবিচারক সিদ্ধান্ত মোটেও আশা করিনি তাহসিন। সরি স্যার। কর্নেল ওসমান কঠোর কণ্ঠে বললেন, কিসের সরি? আপনি ভাবতে পারছেন সঠিক সময়ে আপনার টিম সেখানে না পৌঁছালে কি হতে পারত?
আপনার স্ত্রী আপনার সাথে ছিল, দুজনেই ভয়াবহ বিপদ হতে পারত। এমন বোকামিটা কি করে করলেন আপনি? আপনি একজন দায়িত্ববান মেজর, আপনার থেকে এটা আশা করা যায় না তাহসিন। কর্নেল ওসমান গটগট পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে গেলেন। কর্নেল যাওয়ার পর তাহসিন ফোঁস করে শ্বাস ছাড়ল। আসলে কত বড় বিপদ হতে পারত, তার আরো সতর্ক থাকা উচিত ছিল। চোখ বন্ধ করে কপালে হাত ঠেকিয়ে রাখল। তখনকার কথা সে ভাবল, যখন ওকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, চারটে পিস্তল তার মাথায় ঠেকিয়ে কাউন্ট করা হচ্ছিল। তখন তাহসিন চোখ বন্ধ করে নেয়। সে ভেবেছিল সেখানেই হয়তো বা তার পথ চলার সমাপ্তি ঘটবে। চোখ বন্ধ করে রোদেলার কান্নামাখা চেহারাটা মনে করলো তার অনাগত সন্তানের কথা, মনে করলো তার মা বাবার কথা। আর হয়তো তাদের কারোর সাথেই দেখা হবে না। মৃত্যুর দোর ঘরে সে পৌঁছে গিয়েছে। কিছু সেকেন্ডের মাথাতেই হয়তো সে শেষ হয়ে যাবে। সে যখন চোখ বন্ধ করে মৃত্যুর প্রহর গুনছিল, ঠিক সেই সময় পরপর অনেকগুলো গুলির শব্দ পাওয়া যায়। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, গুলির শব্দ পেল অথচ তার কিছু হলো না। উল্টো তার সামনে যেন কয়েকটা গলার স্বর একসাথে আর্তনাদ করে উঠল। তাহসিন ঝট করে চোখ মেলল আর দেখল এই চারজন হাত চেপে চিৎকার করে যাচ্ছে। হাত ফুঁড়ে তাদের রক্তক্ষরণ হচ্ছে। তাহসিন পাশে তাকাতেই দেখল ওদের রেস্কিউ টিম চলে এসেছে। এই চারজনকে আগে গ্রেফতার করা হলো। এরপর তাহসিনকে গাড়িতে তুলতে গেলে তাহসিন খোঁড়াতে আগে সেই পরিত্যক্ত বাড়িটির ভেতরে গেল। ভেতরে যেয়ে দেখলো রোদেলা অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাহসিনের পা থেকেও সামনে রক্তক্ষরণ হচ্ছিল। এই পা নিয়েই খুব কষ্টে এলাকে কোলে তুলে নিল। খোঁড়াতে গাড়ির কাছে এলো। ওদের এই অবস্থা দেখে সকলে ধরাধরি করে ওদের দুজনকে তাহসিনের কালো গাড়িটিতে তুলল। তাহসিন আর রোদেলা পেছনে বসলো। যেহেতু তাহসিন ড্রাইভ করার অবস্থায় নেই, তাই ড্রাইভ করার জন্য টিম মেম্বারের একজন এসে বসলো। তাহসিনের গাড়ি চলতে শুরু করলে ওদের গাড়ির পেছনে সেনাবাহিনীর গাড়ি যেতে লাগলো। পেছনের সিটে তাহসিন রোদেলাকে বুকে শক্ত করে চেপে ধরে রাখলো। অতিরিক্ত রক্তক্ষরণে তাহসিন একসময় নিজেও চেতনা হারালো। এরপর যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে ক্যান্টনমেন্টের হসপিটালের এই বেডে আবিষ্কার করলো। গুলিবিদ্ধ পা তার ব্যান্ডেজে মোড়ানো। পা নাড়াতে বেশ বেগ পোহাতে হচ্ছে। জ্ঞান ফিরতেই দেখলো তার রুমের সামনে দুজন জুনিয়র অফিসার দাঁড়িয়ে। ওদের থেকেই জানতে পারলো রোদেলা পাশের কেবিনে আছে। তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে, তাই এখনো ঘুমোচ্ছে। কিছুক্ষণ পরেই তাহসিনের সিনিয়র অফিসার কর্নেল ওসমানের কেবিনে আসেন আর তার সাথেই কথা বলছিল বিধায় নার্স রোদেলাকে তাহসিনের কাছে নিয়ে আসেনি। এখন তাহসিনের কেবিনের ভেতর তার জুনিয়র 2 অফিসার বসে আছে। সাথে আছে তার বিশ্বস্ত ড্রাইভার সাকিব। তাহসিন সাকিবের উদ্দেশ্যে বলল, সাকিব, তোমার ম্যাডামের কেবিনে খবর নাও, তোর ম্যাডাম ঘুম থেকে উঠেছে কিনা। ওকে স্যার। সাকিব কিছুক্ষণের মধ্যেই নার্স থেকে খবর নিয়ে এলো রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে। ফের সাকিবকে পাঠালো রোদেলাকে নিয়ে আসার জন্য। রোদেলা এলেই তাহসিন রুমে থাকা 2 আর্মির দিকে তাকালে ওরা রুম ত্যাগ করলো। সাকিব রোদেলাকে রুমে দিয়ে সেও চলে যেতে নিলে তাহসিন বলল, সাকিব, বাড়ি থেকে দরজাটা লক করে যাও, আর সবাইকে বলো আগামী 2 ঘন্টা রুমে যেন কেউ না আসে। ওকে স্যার। সাকিব বাইরে থেকে দরজা আটকে দিল। ওইদিকে রোদেলা তাহসিনের ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে অশ্রু ফেলছে। সে অনুশোচনায় ভুগছে। তার জন্যই আজ এত কিছু হলো। রোদেলাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন বলল, মাইমুন, কাছে এসো। রোদেলা মাথা তুলে তাহসিনের দিকে একবার তাকালো। অতঃপর গুটি গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল। তাহসিনের ক্যাবিনের বেডটা বড় আছে, দুজন অনায়াসে শোয়া যাবে। রোদেলা কাছে যেতেই তাহসিন হাত 2 দিকে বাড়িয়ে বলল, বুকে এসো মাইমুন, আমার এখন তোমাকে প্রয়োজন। রোদেলা তাহসিনের বুকে যেয়ে মাথা রাখলো। তাহসিন 2 হাতে রোদেলাকে আগলে নিল। রোদেলা তাহসিনকে জড়িয়ে ডুবরে কেঁদে উঠল। তাহসিন রোদেলার চুলে চুমু খেতে খেতে বলল, কান্না করো না, যা হয়েছে দুঃস্বপ্নে ভেবে সব ভুলে যাও।
রোদেলার কান্না করতে করতে বলল, আমার জন্যই সবটা হলো। আমি যদি আমার আবদার না করতাম তাহলে তো এইসব কিছুই হতো না। শ্, কোনো কথা না, এটা আমাদের নিয়তিতে ছিল। তো এটাতে নিজেকে একদম দোষারোপ করবে না। আর এমন অনেক পরিস্থিতির সাথে সাক্ষী হয়েছে আমি, তাই এইসব আমার কাছে নতুন না। আমি পৃথিবীতে যতদিনে আয়ু নিয়ে এসেছি ততদিনই বাঁচব, তাই এইসব নিয়ে ভয় পাবে না। আর দেখো, আয়ু ছিল দেখে তো গত রাতের এত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে, তাই না? রোদেলা বলল, আপনার পায়ে কি হয়েছে? ওরা মেরেছে আপনাকে? তেমন কিছু না, দুটো বুলেট লেগেছে। রোদেলা আঁতকে উঠল, মাথা তুলে তাহসিনের দিকে তাকিয়ে বলল। দুটো? তাহসিন মাথা নিচু করে রোদেলার দিকে তাকালো, বলল, বললাম না এসবে ঘাবড়াবে না। এসব সাবজেক্ট এখন বাদ দাও মাইমুন, এসব আর মনে করো না, বরং শুক্রিয়া আদায় করো আমরা এত বড় বিপদ থেকে ফিরে এসেছি। রোদেলা নিচু স্বরে বলল, জানেন মাহমুদ সাহেব, আপনাকে তখন একা রেখে আসতে আমার বড্ড কষ্ট হয়েছে। শুধুমাত্র আপনার আদেশ অমান্য করতে পারবো না বলে আপনাকে ছেড়ে গিয়েছিলাম আমি। আচ্ছা মেজর, আপনি না বলেছিলেন সুখে দুঃখে আপদে বিপদে সবসময় আমরা দুজনে একসাথে থাকবো, তাহলে অত বড় বিপদে কেন আমায় দূরে ঠেলে দিলেন? তাহসিন শ্বাস ফেলল, এরপর বলল, তাছাড়া কি আর কোনো উপায় ছিল বলো? আমি কি করে এত বড় বিপদের সামনে তোমায় নিয়ে দাঁড়াতাম? ওই সময় শুধু তোমার কথা আর আমাদের আগত সন্তানের কথাই মাথায় ছিল। কি করে তোমাদেরকে একটু সেফ জায়গায় রেখে আমি ওদের সাথে ফাইট করতে পারি? তাই তো ওই সময় তোমাকে সেফ জোনে পাঠিয়ে দিলাম, যাতে আমার কিছু হয়ে গেলেও তোমরা সেফ থাকো। রোদেলা তাহসিনের বুকের বাম পাশের শার্ট খামচে ধরে বলল, আপনাকে ছাড়া ভালো থাকবো কি করে মাহমুদ সাহেব? যেখানে আমার ভালো থাকার একমাত্র কারণই আপনি, সেখানে আপনাকে ছাড়া আদৌ কি ভালো থাকা সম্ভব? তাহসিন রোদেলার হাত ঠোঁটের কাছে এনে চুমু খেলো, রোদেলাকে আরো শক্ত করে বুকে চেপে ধরল, যেন সুযোগ থাকলে তার বুকের ভেতরে রোদেলাকে সযত্নে লুকিয়ে রাখত। তাহসিন বলল, এমন জানো, আমার বুকের মাঝে তোমাকে আগলে রাখতে আমার খুব শান্তি লাগে। এই যে এতক্ষণ কতটা অশান্তি লাগছিল, কতটা দুশ্চিন্তা হচ্ছিল, অথচ দেখো তোমাকে পেয়ে আমার সব অশান্তি সব দুশ্চিন্তা এক নিমিষে ভ্যানিশ। তাহলে বুঝো, শুধু আমিই না, তুমি আমার ভালো থাকার কারণ। অর্থাৎ আমরা দুইজনে একে অপরের ভালো থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্যই বুঝি বলা হয় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। তাহসিন হসপিটালে ছিল 4 দিন, আজ বাসায় ফিরছে। এই 4 দিন রোদেলাও তাহসিনের সাথে সাথেই ছিল। এক মুহূর্তের জন্য তাহসিনের কাজ ছাড়া হয়নি। এর মাঝে তাহসিনের নিষেধাজ্ঞায় রোদেলা নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেবকেও খবরটা জানায়নি, কারণ ওনারা চিন্তা করবেন। তাহসিন জানে তার মা এই খবর জানলে কান্নাকাটি করবেন, এমনকি তাকে এই চাকরি ছেড়ে দিতে বলবেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? সবটা চিন্তা করেই ওনাদেরকে জানানো হলো না। রোদেলা বাসায় ফিরে ঘরদোর সব পরিষ্কার করে তাহসিনকে সকালের খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। অতিরিক্ত হাঁটাহাঁটি তাহসিনের নিষেধ। রোদেলা তাহসিনকে অপ্রয়োজনে বিছানা থেকে নামতে দেয় না। এই 4 দিনে রোদেলা যেন দায়িত্ববান স্ত্রী হয়ে উঠেছে। সব সময় তাহসিনের খেয়াল রাখা, যত্ন করার, সময় মতো ওষুধ খাইয়ে দেওয়া, সবটা নিজ হাতে সামলাচ্ছে। তাহসিন মেয়েটাকে দেখে শুধু অবাকই হয়, যে মেয়েটা কিনা গত 3 মাসে হুটহাট বায়না করতো, মুড সুইং হতো, বাচ্চামো করতো, অথচ পরিস্থিতির চাপে পড়ে সেই মেয়েটার মাঝেই কেমন ম্যাচিউরিটি এসে পড়েছে। নিজের অসুস্থতা ভুলে তাহসিনের সেবায় ব্রত হয়েছে। তাহসিন আফসোসের স্বরে বলল, যেখানে এখন তোমার সেবা করার কথা আমার, সেখানে তুমি আমার সেবায় নিয়োজিত হলে। রোদেলা বলল, আমার জন্যই তো এমনটা হলো মাহমুদ সাহেব, নয়তো সবই তো ঠিক ছিল। তাহসিন মেয়েকে ধমক দিয়ে বলল। মাইমুন, একবার বলেছি না নিজেকে দোষারোপ করবে না। রোদেলা কিছু বলল না, চুপচাপ নিজের কাজ করতে লাগলো। কাজের মাঝেই কিছু একটা মনে পড়ল তার। সে তাহসিনের উদ্দেশ্যে বলল, আজ নিহা আর শান্ত ভাইয়া আসবেন। তাহসিন শুধালো, কখন আসবে? বিকেলে। ভেতরে আসার পারমিশনের ব্যবস্থা করে দিয়েন। চিন্তা নেই, ক্যান্টনমেন্টের সামনে এসে ফোন করতে বলো, আমি ম্যানেজ করে দেবানে। সময়টা এখন বিকেল। শান্ত কলেজ রোডের সামনেই নিহার জন্য অপেক্ষা করছে। দুজন একসাথেই তাহসিনের ক্যান্টনমেন্টে যাবে। শান্ত প্রায় আধ ঘন্টা হলো নিহার জন্য অপেক্ষা করছে। এই অবধি 2 বার নিহাকে ফোনও দিয়ে ফেলেছে। 2 বারই নিহা বলেছে এই তো 5 মিনিট আসছি, অথচ নিহার আসার এখনো খবর নেই। শান্ত সামনে পায়চারি করেই যাচ্ছে। তার কপালের রগ যেন রাগে ফুটে উঠেছে। আজ নিহা আসুক,
কয়েকটা কড়া কথা ঠিক শুনিয়ে দেব। শান্ত ফোঁস করে শ্বাস ছেড়ে নিহার নম্বরে তৃতীয়বারের মতো ফোন দিতে দিতে বলল, মেয়ে মানুষের সাথে কোনো ভালো মানুষ কোথাও যাওয়ার নাম নেই? আপনি তো ভালো মানুষ নন, তাই তো আপনি আমার সাথে যাওয়ার নাম নিলেন। কথাটা শুনেই শান্ত বুঝে ফেলল নিহার কণ্ঠ। সে ফোন কান থেকে নামিয়ে রাগের চোখে পিছু ঘুরল, আর নিহাকে দেখেই তার ঠোঁটজোড়া ফাঁকা হয়ে গেল।